দেবদাস শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। পর্ব 18। বৎসর 2 হইল পার্বতী মহেন্দ্রর বিবাহ দিয়া অনেকটা নিশ্চিন্ত হইয়াছে। জলদবালা বুদ্ধিমতী ও কর্মপটু। পার্বতীর পরিবর্তে সংসারের অনেক কাজ সেই করে। পার্বতী এখন অন্যদিকে মন দিয়াছে। আজ 5 বৎসর হইল তার বিবাহ হইয়াছে, কিন্তু সন্তান হয় নাই। নিজের ছেলেপুলে নাই বলিয়া পরের ছেলে মেয়েদের উপর তাহার বড় টান। গরিব দুঃখীর কথা দূরে থাক, যাহাদের কিছু সংস্থান আছে তাহাদিগের পুত্রকন্যারও অধিকাংশ ব্যয়ভার সেই বহন করে। ইহা ভিন্ন ঠাকুরবাড়ির কাজ করিয়া, সাধু সন্ন্যাসীর সেবা করিয়া, অন্ধ খঞ্জের পরিচর্যা করিয়া তাহার দিন কাটিতেছে। স্বামীকে প্রবৃত্তি দিয়া পার্বতী আরেকটি অতিথিশালা নির্মাণ করাইয়াছে। সেখানে নিরাশ্রয় অসহায় লোক ইচ্ছামতো থাকিতে পারে। জমিদার সংসার হইতেই তাহার খাওয়া পড়া মিলে। আরেকটা কাজ পার্বতী বড় গোপনে করে, স্বামীকেও তাহা জানিতে দেয় না। দরিদ্র ভদ্র পরিবারে লুকাইয়া অর্থ সাহায্য করে। এটি তাহার নিজের খরচ। স্বামীর নিকট হইতে প্রতি মাসে যাহা পায় সমস্তই ইহাতে ব্যয় করে। কিন্তু যেমন করিয়া যাহাই ব্যয় হোক, সদর কাছারি নায়েব গোমস্তা তাহা জানিতে বাকি থাকে না। নিজেদের মধ্যে তাহারা বলা বলি করিতে থাকে। দাসীরা লুকাইয়া শুনিয়া আসে যে সংসারের ব্যয় আজকাল ডবলের বেশি বাড়িয়া গিয়াছে। তহবিল শূন্য, কিছুই জমা হইতেছে না। সংসারে বাজে খরচ বৃদ্ধি পাইলে দাস দাসী যেন তাহা মর্মান্তিক হয়। তাহাদের কাছে জলদ এসব কথা শুনিতে পায়। একদিন রাত্রে সে স্বামীকে কহিল, তুমি কি এবাড়ির কেউ নয়? মহেন্দ্র বলিল, কেন বলো দেখি? স্ত্রী কহিল, দাস দাসীরা দেখিতে পায় আর তুমি পাও না। কর্তার নতুন গিন্নি অন্তপ্রাণ, তিনি তো আর কিছু বলবেন না, কিন্তু তোমার বলা উচিত। মহেন্দ্র কথাটা বুঝিল না, কিন্তু উৎসুক হইয়া উঠিল। জিজ্ঞাসা করিল, কিসের কথা? জলদবালা গম্ভীর হইয়া স্বামীকে মন্ত্রণা দিতে লাগিল। নতুন মার ছেলে মেয়ে নাই, তার কেন সংসারে টান হবে? সব উড়িয়ে দিলেন দেখতে পাও না? মহেন্দ্র ভ্রু কুঞ্চিত করিয়া কহিল, কি করে? জলদ কহিল, তোমার চোখ থাকলে দেখতে পেতে। আজকাল সংসারে দ্বিগুণ খরচ, সদা ব্রত, দান খয়রাত, অতিথি ফকির। আচ্ছা, তিনি যেন পরকালের কাজ করছেন, কিন্তু তোমারও তো ছেলে মেয়ে হবে, তখন তারা খাবে কি? নিজের জিনিস বিলিয়ে দিয়ে কি শেষে ভিক্ষে করবে নাকি? মহেন্দ্র শয্যার উপর উঠিয়া বসিয়া কহিল, তুমি কার কথা বলছো? মার কথা? জলদ কহিল, আমার পোড়া কপাল, যেসব আবার মুখ ফুটে বলতে হয়। মহেন্দ্র কহিল, তাই তুমি মার নামে নালিশ করতে এসেছ? জলদ রাগ করিয়া বলিল, আমার নালিশ মকদ্দমা দরকার নেই, শুধু ভেতরের খবরটা জানিয়ে দিলুম, নইলে শেষে আমাকেই দোষ দিতে। মহেন্দ্র অনেকক্ষণ চুপ করিয়া বসিয়া থাকিয়া কহিল, তোমার বাপের বাড়িতে রোজ হাঁড়ি চড়ে না, তুমি জমিদার বাড়ির খরচের ব্যাপারে কি বোঝো? এবার জলদও রাগিয়া উঠিল। বলিল, তোমার মার বাপের বাড়িতেই বা কটা অতিথিশালা আছে শুনি? মহেন্দ্র তর্কাতর্কি না করিয়া চুপ করিয়া পড়িয়া রহিল। সকালে উঠে পার্বতীর কাছে আসিয়া কহিল, কি বিয়ে দিলে মা? একে নিয়ে সংসার করাই যে যায় না, আমি কলকাতায় চললুম। পার্বতী অবাক হইয়া কহিল, কেন বাবা? তোমাদের নামে কটু কথা বলে, ওকে ত্যাগ করলুম। পার্বতী কিছুদিন হইতেই বড় বউয়ের আচরণ লক্ষ্য করিয়া আসিতেছিল, কিন্তু সে ভাবচাপা দিয়া হাসিয়া বলিল, ছি বাবা, সে যে আমার বড় ভালো মেয়ে। তারপর সে জলদকে নিভৃতে ডাকিয়া কহিল, বৌমা। ঝগড়া হয়েছে বুঝি? সকাল হইতেই জলদ স্বামীর কলিকাতা যাত্রার আয়োজন দেখিয়া মনে মনে ভয় পাইয়াছিল। শাশুড়ির কথায় কাঁদিয়া ফেলিয়া বলিল, আমারই দোষ মা, কিন্তু ওই দাসীরাই খরচপত্রের কথা নেই বলা বলি করে। পার্বতী তখন সমস্ত শুনিল। নিজে লজ্জিত হইয়া বধূর চোখ মুছাইয়া দিয়া কহিল, বৌমা, তুমি ঠিক বলেছ, কিন্তু আমি মা তেমন সংসারী নই, তাই খরচের দিকটা আমার স্মরণ ছিল না। তারপর মহেন্দ্রকে ডাকিয়া কহিল, বাবা,
বিনা দোষে রাগ করো না। তুমি স্বামী, তোমার মঙ্গল চিন্তার কাছে স্ত্রীর আর সব তুচ্ছ হওয়া উচিত। বৌমা তোমার লক্ষ্মী। কিন্তু সেই দিন হইতে পার্বতী হাত গুটাইয়া আনিল। অতিথিশালা ঠাকুর বাড়ির আর তেমন সেবা হইল না। অনাথ অন্ধ ফকির অনেকে ফিরিয়া যাইতে থাকিল। কর্তা শুনিয়া পার্বতীকে ডাকিয়া কহিলেন, কোনে বউ, লক্ষ্মীর ভাণ্ডার কি ফুরালো নাকি? পার্বতী সহাস্যে উত্তর দিল, শুধু দিলেই চলবে কেন, দিন কতক জমা করাও তো চাই। দেখছো না খরচ কত বেড়ে গেছে। তা যাক, আমার আর কদিন, দিন কতক সৎকর্ম করে পরকালের দিকটা দেখা উচিত। পার্বতী হাসিয়া কহিল, এই যে বড় স্বার্থপরের মতো কথা গো। নিজেরটাই দেখবে আর ছেলেমেয়েরা কি ভেসে যাবে? দিন কতক আবার চুপ করে থাকো, তারপর আবার সব হবে। কাজ মানুষের তো আর ফুরিয়ে যায় না। কাজেই চৌধুরী মশাই নিরস্ত হইলেন। পার্বতীর এখন কাজ কমিয়াছে, তাই ভাবনাটা কিছু বাড়িয়াছে। কিন্তু সমস্ত ভাবনারই একটা ধরন আছে। যাহার আশা আছে সে একরকম করিয়া ভাবে, আর যাহার আশা নাই সে অন্যরকম ভাবে। পূর্বোক্ত ভাবনার মধ্যে সজীবতা আছে, সুখ আছে, তৃপ্তি আছে, দুঃখ আছে, উৎকণ্ঠা আছে, তাই মানুষকে শ্রান্ত করিয়া আনে, বেশিক্ষণ ভাবিতে পারে না। কিন্তু আশাহীনের সুখ নাই, দুঃখ নাই, উৎকণ্ঠা নাই, অথচ তৃপ্তি আছে। চোখ দিয়া জলও পড়ে, গভীরতাও আছে, কিন্তু নিত্য নূতন করিয়া মর্মভেদ করে না। হালকা মেঘের মতো যথাতথা ভাসিয়া চলে। যেখানে বাতাস লাগে না সেখানে দাঁড়ায়, আর যেখানে লাগে সেখানে হইতে সরিয়া যায়। তন্ময় মন উদ্বেগহীন চিন্তায় একটা সার্থকতা লাভ করে। পার্বতীর আজকাল ঠিক তাই হইয়াছে। পূজা আনেক করিতে বসিয়া অস্থির উদ্দেশ্যহীন হতাশ মনটা চট করে একবার তালসোনাপুরের বাঁশঝাড়, আমবাগান, পাঠশালা ঘর, বাঁধের পাড় প্রভৃতি ঘুরিয়া আসে। আবার হয়তো এমন কোনো স্থানে লুকাইয়া পড়ে যে পার্বতী নিজেকেই খুঁজিয়া বাহির করিতে পারে না। আগে হয়তো ঠোঁটের কোণে হাসি আসিয়াছিল, এখন হয়তো এক ফোঁটা চোখের জল টপ করিয়া কুষার জলের সঙ্গে মিশিয়া যায়। তবু দিন কাটে। কাজ করিয়া, মিষ্ট কথাবার্তা কহিয়া, পরোপকার সেবা শুশ্রূষা করিয়াও কাটে। আবার সব ভুলিয়া ধ্যানমগ্না যোগিনীর মতোও কাটে। কেহ কহে লক্ষ্মী স্বরূপা অন্নপূর্ণা, কেহ কহে অন্যমনস্কা উদাসিনী। কিন্তু কাল সকাল হইতে তার অন্য আর এক রকমের পরিবর্তন দেখা দিয়াছে। যেন কিছু তীব্র, যেন কিছু কঠোর। সেই পরিপূর্ণ থমথমে জোয়ার গঙ্গায় যেন হঠাৎ কোথা হইতে ভাঁটার টান ধরিয়াছে। বাড়ির কেহ কারণ জানে না, শুধু আমরা জানি। মনোরমা কাল গ্রাম হইতে একখানা পত্র লিখিয়াছে। যাহা লিখিয়াছে তাহা এইরূপ। পার্বতী, অনেকদিন হইতে দুজনের কেহ কাহাকেও পত্র লিখি নাই, সেজন্য দোষটা উভয়তই হইয়াছে। আমার ইচ্ছা একটা মিটমাট হইয়া যায়, দুজনেই দোষ স্বীকার করিয়া অভিমানটা কম করি। কিন্তু আমি বড়, তাই আমি মানভিক্ষা চাহিয়া লইলাম। ভরসা করি শীঘ্র উত্তর দিবে। আজ প্রায় 1 মাস হইল এখানে আসিয়াছি। আমরা গৃহস্থ ঘরের মেয়েরা শারীরিক ভালো মন্দ তেমন বুঝি না। মরিলে বলি গঙ্গায় গিয়াছে, আর বাঁচিয়া থাকিলে বলি ভালো আছে। আমিও তাই ভালো আছি, কিন্তু এই তো বলো নিজের কথা, বাজে কথা। কাজের কথাও এমন যে কিছু আছে তাহা নয়। তবে একটা সংবাদ দিতে বড় ইচ্ছা হইয়াছে। কাল হইতে ভাবিতেছি দিব কি না। দিলে তোমার ক্লেশ হইবে, না দিলেও আমি বাঁচি না। যেন মারিচের দশা হইয়াছে। দেবদাসের কথা শুনিয়া তোমার তো দুঃখ হইবেই, কিন্তু আমিও যে তোমার কথা মনে করিয়া না কাঁদিয়া থাকিতে পারি না। ভগবান রক্ষা করিয়াছেন, না হইলে তুমি যে অভিমানিনী, তার হাতে পড়িলে এতদিনে হয় জলে ডুবিতে, না হয় বিষ খাইতে। আর তার কথা আজ শুনিলেও শুনিবে, দুদিন পরে হইলেও শুনিবে। কেননা যে কথা সংসার শুদ্ধ লোকে জানে, তারা চাপাচাপি কি।
আজ প্রায় 6-7 দিন হইল সে এখানে আসিয়াছে। তুমি তো জানো, জমিদার গৃহিণী কাশীবাসী হইয়াছেন, আর দেবদাস কলিকাতাবাসী হইয়াছে। বাড়ি আসিয়াছে শুধু দাদার সহিত কলহ করিতে আর টাকা লইতে। শুনিলাম এমন সে মধ্যে মধ্যে আসে। যতদিন টাকার জোগাড় না হয় ততদিন থাকে, টাকা পাইলেই চলিয়া যায়। তাহার পিতা মরিয়াছেন আজ 2.5 বছর হইল। শুনিয়া আশ্চর্য হইবে, এইটুকু সময়ের মধ্যে সে নাকি তাহার অর্ধেক বিষয় উড়াইয়া দিয়াছে। দ্বিজদাস নাকি বড় হিসাবী লোক, তাই কোনো মতেই পৈতৃক সম্পত্তি নিজে রাখিয়াছে। না হইলে এতদিনে 5 জন লুটিয়া লইত। মদ ও বিশ্বায় সর্বশান্ত হইতেছে। কে তাহাকে রক্ষা করিবে? একবারে জম, আর তারও বোধহয় বেশি দেরি নাই। সর্বরক্ষা যে বিবাহ করেনি। আহা, দুঃখও হয়। সে সোনার বর্ণ নাই, সে রূপ নাই, সে স্ত্রী নাই, এ যেন আর কেহ। রুক্ষ চুলগুলো বাতাসে উড়িতেছে, চোখ কোটরে ঢুকিয়াছে, নাক যেন খাড়ার মতো উদ্ধত হইয়া উঠিয়াছে। কি কুৎসিত যে হইয়াছে তোমাকে, আর তা কি বলিব। দেখিলে ঘৃণা হয়, ভয় করে। সমস্ত দিন নদীর ধারে বাঁধের পাড়ে বন্দুক হাতে পাখি মারিয়া বেড়ায়, আর রৌদ্রে মাথা ঘুরিয়া উঠিলে বাঁধের পাড়ে সেই কুল গাছটার তলায় মুখ নিচু করিয়া বসিয়া থাকে। সন্ধ্যার পর বাড়ি গিয়া মদ খায়, রাত্রে ঘুমায় কি ঘুরিয়া বেড়ায় ভগবান জানেন। সেদিন সন্ধ্যার সময় নদীতে জল আনিতে গিয়াছিলাম, দেখি দেবদাস বন্দুক হাতে ধীরে ধীরে শুষ্ক মুখে চলিয়া যাইতেছে। আমাকে চিনিতে পারিয়া কাছে আসিয়া দাঁড়াইল। আমি তো ভয়ে মরি, ঘাটে জনপ্রাণী নাই। আমি সেদিন আর আমাতে ছিলাম না। ঠাকুর রক্ষা করিয়াছে, যে কোনরূপ মাতলামি কি বদমাইশি করে নাই। নিরীহ ভদ্রলোকটির মতো শান্তভাবে বলিল, মন, ভালো আছো তো দিদি? আমি আর কি করি, ভয়ে ভয়ে ঘাড় নাড়িয়া বললাম, তখন সে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিল, সুখে থাক বোন, তোদের দেখলে বড় আহ্লাদ হয়। তারপর আস্তে আস্তে চলিয়া গেল। আমি উঠি তো পড়ি, প্রাণপণে ছুটিয়া পলাইলাম। মা গো, ভাগ্যে হাতটাত কিছু ধরিয়া ফেলে নাই। যাক, তার কথা, সেসব দুর্বৃত্তের কথা লিখিতে গেলে চিঠিতে কুলায় না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।